হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি, কারণ এখন সকালের দিকে ইন্দুর হচ্ছে অনলাইনে ক্লাস। তো সেই কারণে ও আমার ফোন নিয়ে যেহেতু ক্লাস করে, তাই আমি ভিডিও সেরকম করতে পারি না। তাই আজ বিকেল থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো। আর আজ আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, যেটা হচ্ছে প্রায় অনেকগুলো মাস আমি তোমাদের সঙ্গে রেগুলারলি ভিডিও দিতে পারিনি। তো তার কিছু কারণ তো অবশ্যই আছে, সেই কারণটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বিকেলবেলায় আমি দিচ্ছিলাম একটু গাছে জল, মানে সকালের দিকে একবার গাছে জল দেওয়া হয়। আর এই জায়গাটা যেহেতু সারাটা দিন রোদ পায়, তাই গাছগুলো ভীষণ নেতিয়ে যায়, তাই বিকালের দিকে একটু করে গাছে জল দিতে হয়। আর এই পাইপটা দিয়ে আমি প্রত্যেক দিনই প্রায় গাছে জল দিই। আগে তোমাদের দাদা দিত, এখন আমি দিই। আবার আমার বিনি আছে, সেও জল দেয়, মানে একটা ছোট্ট বালতি আছে ওর, সেই বালতিটা নিয়ে জল দেয়। আর ইন্দু দেয়, বেশিরভাগ দিন ইন্দুই জলটা দিয়ে দেয়। আর আজকে ইন্দু নেই, আজকে ইন্দুর পড়া আছে, আজকে মঙ্গলবার, তো 4:30 থেকে পড়া থাকে, তো সেই জন্য পড়তে গিয়েছে। আর আমি ভাবলাম তাহলে জলটা আমিই দিয়ে দিই, সেই জন্য আমি জলটা দিচ্ছিলাম। আর ওই যে বিনি আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল, ওকে বললাম নিজের জুতো পরে আসতে, ও দিদির জুতোগুলো পরে চলে এসেছে। আর এখানে জানো তো একটা গাছ আছে টমেটোর, তো সেই গাছটা অনেক টমেটো ধরেছিল, আমরা তুলে তুলে অনেকগুলো খেয়েছি। আসলে কোনো যত্নই করা হয়নি, তাতেও কিন্তু বেড়ে গেছে। আর এমনি অনেক গাছ আছে, তোমরা তো জানোই, অনেকবার দেখিয়েছি তোমাদেরকে, তো সেই সব গাছ আছে। তো এই বিকালে জল টল গাছে দেওয়ার পর একটুখানি বসে থাকি, তারপর ইন্দুর পড়া ছুটি হয়, ওকে আনতে যাই, তারপর সন্ধ্যেবেলায় টুকটাক একটু আধটু কাজ থাকে। তবে রান্নাবান্নার ঝামেলাটা বিকেলের দিকে থাকে না, কারণ এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই আমরা বেশিরভাগটা দিন জল ভাত খাই, সেই জন্য রান্নার ঝামেলাটা খুব একটা থাকে না। তো চলো, আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো বলেছিলাম, সেটাই শেয়ার করি। মোটামুটি আগস্ট মাস থেকে আমি তোমাদের সঙ্গে একদম রেগুলারলি ভিডিও দিতে পারিনি। মাঝখানে কটা দিন দিয়েছিলাম, আবার বন্ধ হয়ে গেছে, তো এরকম করে করে অগোছালোভাবে ভিডিও দেওয়া চলছে। আসলে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আবার হসপিটালাইজড আমাকে হতে হয়েছিল, তো তার কারণটা কি আর রেগুলারলি কেন ভিডিও দিতে পারিনি, তো সেই কারণটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে একটা ব্যাপার হয়েছে আমার, আমি সেকেন্ডবার হসপিটালাইজড হয়েছিলাম যে কারণে, সেটা হচ্ছে যে মার্চ মাসের 2 তারিখ থেকে আমার প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হয়, মানে এমনি হঠাৎ করে পেটে যন্ত্রণা। তো প্রথম ভাবছিলাম হয়তো কোনো গ্যাস অম্বল এসব থেকে হতে পারে। তারপর দেখলাম যে না, অল্প অল্প পিরিয়ড হচ্ছে, তো তখন মনে হলো হয়তো পিরিয়ড হচ্ছে, তো সেই জন্য যন্ত্রণা হচ্ছে। আর এমনি আমার মতো অনেকেরই আছে যে পিরিয়ডে যন্ত্রণা হয়, পেটে যন্ত্রণা, তো সেই জন্য ভাবলাম যে হয়তো পিরিয়ড হচ্ছে বলে পেটে যন্ত্রণা হচ্ছে, হয়তো কমে যাবে। কিন্তু মানে কিছুতেই কমে না, হচ্ছে যন্ত্রণা, হচ্ছে কমে যাচ্ছে, এরকম করে মাঝে মাঝে যন্ত্রণা প্রচণ্ড হচ্ছে। এমনকি আমি একটা দিনে পুরো 3-4টে যন্ত্রণার ওষুধ খেয়েছি, তো তার সত্ত্বেও কমেনি, মানে হালকা কমেছে, পুরোটা কমেনি। এইরকম ধরে 2 দিন চলে। তো 4 তারিখে ছিল আমাদের একটা বিয়ে বাড়ি, 4 মার্চ। তো সেই দিন আমরা বিয়ে বাড়িতে যাই, এবং যাবার পর রাত্রের দিকে, মানে সন্ধ্যের দিকে গিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বাড়ি চলে আসি। আসার পর তারপর সে রাতটা কেটে যায়। তো তারপরের দিন সকালবেলাতে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়, মানে সকালে একটু বেলা থেকে, তো একটু বেলা থেকে খুব যন্ত্রণা হচ্ছিল। 9টা-10টার দিক থেকে, সকালের দিকটা মোটামুটি ভালো ছিলাম, কিন্তু 9টার দিক থেকে খুব যন্ত্রণাটা শুরু হয়। আর 9টার আগে আমি একটুখানি খেয়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল, তো মুড়ি খেয়ে নিয়েছিলাম। সেই জন্য তোমাদের দাদা বললো আজকে আর ইউএসজি করা হবে না। তো কি আর করা যাবে, আমি ভাবলাম তো ঠিক আছে, তাহলে কালকে, মানে 6 তারিখে ছিল আমার আর একটা বিয়ে বাড়ি, আমার বন্ধুর বিয়ে ছিল,
ভেবেছিলাম ওইটা থেকে ঘুরে আসি, তারপরে এসে পেটের ইউএসজি করাবো। কিন্তু হয়ে গেল আরেকটা সমস্যা, কারণ বেলার দুপুর 12টা থেকে আমার এত পেটের যন্ত্রণা, আর তার সঙ্গে পেটটা পুরো শক্ত হয়ে গেছে। তো দেখলাম যে না, অবস্থাটা খুবই খারাপ হচ্ছে। তো তোমাদের দাদাকে ফোন করে আমি জানালাম। তো ও এলো বাড়িতে, আর বাড়িতে আসার পর ও দেখার পর বললো যে ঠিক আছে 2-2:30-টের দিকে তাহলে ইউএসজি করাতে নিয়ে যাওয়া যেতে পারে। কারণ 2-2:30 হলে আমি মোটামুটি 8টা সাড়ে 8টার সময় মুড়ি খেয়েছিলাম, তো 2-2:30 হলে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তো তখন ইউএসজি করা যেতে পারে। তো তারপর ইউএসজি করতে গেলাম। তো ইউএসজি করতে গিয়েই হলো সেই খবরটা একটা অঘটন। তো অঘটন বলতে আমার জীবনে অঘটনই বলতে পারো। তো যেটা রিপোর্ট এলো সেটা হচ্ছে আমার অ্যাট্রোপিক প্রেগনেন্সি এসেছিল, যেটার মানে হচ্ছে অনেকেই হয়তো জানি না, তো জানে নাকি, তো অনেকেই জানো আবার অনেকে না জানতে পারো। অ্যাট্রোপিক প্রেগনেন্সি হচ্ছে যেটা, যে ফ্যালোপিয়ান টিউব আছে যেটা, তো সেটাতে আমার বেবি এসেছিল। তো আমাদের যদিও কোনো বেবি নেওয়ার প্ল্যান ছিল না, আর নেইও, কারণ আমার যেহেতু 2টো বেবি আছে, আমি আর 3য় বেবি নেব না। তো এটা আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে এই জিনিসটা হয়েছে। তো তারপর কি রিপোর্টটা যখনই সঙ্গে পায়, তখন তো তোমাদের দাদার মাথায় পুরো হাত পড়ে গেছে যে এবার কী হবে। মানে ওই জিনিসটা নাকি ভীষণ বাজে। আমি তো অতটা বুঝি না, মানে আমি জানি না ওই ব্যাপারটা কি। তো আমি কোনো টেনশন করিনি, আমি ভাবছি হয়তো ঠিক আছে। তো ও যখনই ওই রিপোর্টটা দেখে, তো তখন ভীষণ ও ঘাবড়ে যায়। তো তারপর কাকুর কাছে যাওয়া হয়। কাকু মানে হচ্ছে আমার কাকা শ্বশুর, যে কিনা ডাক্তার, গাইনোকোলজিস্ট। তো কাকুর কাছে যাওয়া হয়, কাকু রিপোর্টটা দেখে। তো দেখার পর কাকু আর একজন ডাক্তারের কাছে আমাকে পাঠায়। তো সেই ডক্টরের কাছে গিয়ে দেখে তিনি সমস্ত রিপোর্ট দেখে, তো তিনি তখন ডিসাইড করেন যে আমাকে অপারেশন করাতে হবে। তো আমি তো সেই সময় কিছুতেই ভর্তি হতে চাইছি না, কিন্তু কেন কি আমার বাড়িতে আমার ছোট্ট বাচ্চা আছে, ইন্দু আছে, তো আমি কিছুতেই আমি বলছি না, আমি আজকে অপারেশন করাবো না, কালকে ভর্তি হব। তো কাকু আর তোমাদের দাদা জোর করে আমাকে বললো যে না, আজকেই ভর্তি হতে হবে, এটা তো ফেলে রাখার জিনিস নয়, ফেলে রাখলে আরও অনেক বড় কিছু বিপদ হতে পারে। তো যাই হোক, সেই মুহূর্তে তো তারপর আমাকে অপারেশনের জন্য একদম ওখানে প্রিপেয়ার করে দিয়ে দেয়। তো তারপর জামা কাপড় সমস্ত কিছু যা কিছু লাগবে সেগুলো সব দিয়ে দেয়। তো দেওয়ার পর তারপর আমার অপারেশনের সমস্ত কিছু ঠিক হয়ে যায়। আর এই মুহূর্তে বাড়ির মোটামুটি সবাই জেনে গেছে, বাপের বাড়ি বলো বা শ্বশুর বাড়ি বলো, সবাই মোটামুটি জেনে গেছে। সবাই তো কান্নাকাটি শুরুও করে দিয়েছে, আর আমি নিজেই তো কাঁদছি। আরও একটা কথা হচ্ছে, আমার ইন্দু সে গিয়েছিল পড়তে, কারণ মঙ্গলবার যেহেতু ছিল, তো তার পড়া ছিল, তো সে পড়তে গিয়েছিল। তো পড়তে যাওয়ার সময় সেই দিনও ছিল মঙ্গলবার, তো পড়তে গিয়েছিল। তো আসার পর ও যখন বাড়িতে শোনে ওই ঘটনাটা, যে মায়ের এরকম ব্যাপারটাও কিছুই বোঝে না, কিন্তু মাকে অপারেশন করাতে হবে, মা হসপিটালে নার্সিংহোমে থাকবে, সেটা শুনেই ও কান্নাকাটি শুরু করে দেয়। তো এরপর হচ্ছে আমার বাপের বাড়িতে খবর দেওয়া হয়, আমার ভাই ছিল যেহেতু। তো তারপর বাপের বাড়ি থেকে আমার মা কাকিমা ওরা আসে। মা তো আসবেই ধরো, আর তার মধ্যে কাকিমাও আসে, কারণ বাচ্চাদেরকে দেখাশোনা করার তো কেউ নেই, সেই জন্য। তো তারপর নার্সিংহোমে ভর্তি করা হয়। প্রচণ্ড কান্নাকাটির মধ্যে দিনটা কাটছিল। তো যাই হোক, তারপর আমার অপারেশন হয় রাত 9:30-10টার দিকে আমার অপারেশন শুরু হয়, মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে শেষ হয়। তো তারপর অপারেশন হওয়ার পর আমাকে বেডে দেওয়ার পর কিছুক্ষণ থাকার পর তারপর তোমাদের দাদা আর আমার ভাই বাড়ি আসে। তো তার আগে হচ্ছে নার্সিংহোমে আমার যাওয়ার পর আমার ব্লাড টেস্ট করানো হয়, কারণ এই যে প্রেগনেন্সি আছে না, এই প্রেগনেন্সিটাতে ভেতরে যেহেতু আমি ভাবছিলাম যে ব্লিডিং হচ্ছে, আমার পিরিয়ডের ব্লিডিং হচ্ছে, কিন্তু না, ওই ব্লিডিংটা ভেতরে হচ্ছিল, কারণ ওই যে ফ্যালোপিয়ান টিউবটা ওটা বাস্ট করেছিল ভেতরে। তো সেই কারণে ওই ভেতরের মধ্যে ব্লিডিংটা হচ্ছিল, বাইরে ব্লিডিংটা হচ্ছিল না, আর সেই জন্যই এরকম। অনেকেরই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে অনেকেরই বাচ্চা হয়তো আসে, বাচ্চা থাকে, কিন্তু তাদের বাচ্চা হয়ও ওর মধ্যেই হয়, কিন্তু আমার যেটা হয়েছিল সেটা বাস্ট করে গিয়েছিল বলে সেই সমস্যাটা হয়েছিল। তারপর ওই টিউবটা কেটে বাদ দেওয়া হয়, সেটাই হচ্ছে অপারেশন।
সেই অপারেশন করা হয়। তো তারপর হচ্ছে আমাকে বেডে দেওয়া হয়। আর তার জন্য ওই যেহেতু ভিতরে ব্লিডিংটা হয়েছিল, তো তার জন্য হয়তো ব্লাড লাগতে পারতো, তো সেই জন্য আমার ব্লাড টেস্ট করানো হয় ওখানেতেই। তো ঠাকুরের একটা কৃপা যে ব্লাড লাগেনি, প্রচুর স্যালাইন লেগেছে, মানে টানতে হয়েছে আমাকে। তো এই সমস্ত কিছু ওই দিনটায় ঘটে যায়। তো তারপর দিন থেকে আমি মোটামুটি 4-5 দিন নার্সিংহোমে ছিলাম। তো তারপর বাড়ি আসি। যেদিন ছিল শিবরাত্রি পরের দিন আমি বাড়ি আসি না, শিবরাত্রির দিন সন্ধেবেলাতে বাড়ি আসি, এরকম কিছু একটা। তো এই কারণে তারপর বাড়ি আসার পর আমাকে মোটামুটি 1.5 মাস বেড রেস্টে থাকতে হয়। তো এখন আমার সবে 1.5 মাস হয়তো কমপ্লিট হলো। তো এই কারণে আমি বেশ কিছুদিন ব্লগ তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি। বেশ কিছুদিন কেন, বেশ কয়েক মাস। প্রথমে তো ধরো পা ভেঙেছিল, পা ভাঙাতে আমাকে 3 মাস বেড রেস্টে থাকতে হয়েছিল। তো তখন আমি কিছুদিন তখন আমি ওই সময়টা ব্লগ দিতে পারিনি। আবার এই সময়টা বেশ কয়েকটা মাস কাটার পর কয়েকটা মাস আমি ব্লগ দিচ্ছিলাম। তো তারপর আমার আবার জীবনে ঘটলো এই ঘটনাটা। মানে পরপর যেন আমার এক একটা করে জীবনে এক একটা করে বিপদ চলেই আসছে। ঠাকুরকে ডাকা যেন কোনো বিপদ না আসে। কারণ এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোকে বাড়িতে রেখে একটা নার্সিংহোমে একটা মায়ের থাকা যে কতটা কষ্টকর না, একমাত্র মানে যে থাকে সেই বোঝে। কি আর করব, কপালে যেটা লেখা থাকে। আর তো এইভাবেই, এই জন্যই আমি ব্লগ দিতে পারিনি মানে মোট কথা। কারণ কি বলতো, মানুষের যদি মন ভালো থাকে তো মানুষ সমস্ত কিছুটাই করতে ভালো লাগে, কিন্তু মন যদি খারাপ থাকে তো তখন তার কিছুই করতে ইচ্ছা করে না। আমার পক্ষেও সেটাই অবস্থা। কারণ আমার একদমই মন ভালো ছিল না। তো সেই কারণে আমি একদমই ব্লগ দিতে আমার কোনো ইচ্ছেই করতো না। তারপর মনে মনে ভাবলাম যে মনে চ্যানেলটা বন্ধই করে দেব। আবার কি হলো বলতে ইন্দু বলল যে না, তুমি বন্ধ কেন করবে, তুমি ভিডিও দাও, কিছু হবে না, দাও। এইসব করে করে মানে ইন্দু আমাকে এতটা সাপোর্ট করে না যে কি বলবো। তোমাদের দাদা আমাকে সাপোর্ট করে ঠিক আছে, কিন্তু ইন্দু একটা বাচ্চা, সে আমাকে এতটা পরিমাণে বোঝায় যে কি বলবো। একটা ছোট্ট বাচ্চা আমাকে প্রচণ্ড বোঝায়, প্রচণ্ড মানে ওর গাইড করে আমাকে বলতে পারো। আমি যেমন ওকে গাইড করি, ও সেরকম আমাকে গাইড করে। তো এই জন্যে মোট কথা আমি ভিডিও দিতে পারিনি, এই ছিল কারণ। আশা করছি এখন থেকে তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর দিতে পারবো। তো তারপর নার্সিংহোমের অভিজ্ঞতাটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে ছিল এইটুকুই ঘটনা। আর আজকে দেখলে সন্ধ্যেবেলা থেকে কি করেছিলাম। রাত্রে করেছিলাম একটু ফ্রায়েড রাইস আর কষা মাংস। তো এই ছিল আজকে রাতের খাবার। আর আজকে ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার এই যে কথাগুলো মানে কেমন লাগলো, আমি কিন্তু কোনো ইমোশনালি কথাগুলো বলিনি, যেটা ঘটেছে সেটাই বললাম। তো কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।